সুপ্রিম কোর্টের এক রায়ে 26,000 চাকরি গেল, চাকরি বাতিল হয়ে গেল, হাহাকার পড়ে গেল, চাকরি গেল যোগ্য অযোগ্য সকলেরই। আর এই যে কান্নায় যারা একেবারে ভেঙে পড়েছে, এদের অনেকেরই প্রশ্ন সিবিআই এর দিকে তাদের আঙুল। সিবিআই যদি যোগ্য অযোগ্য আলাদা করতে পারতো তাহলে এভাবে মুড়ি মিছড়ি এক হয়ে যেত না। কে যোগ্য কেই বা অযোগ্য মিলল না উত্তর। সুপ্রিম কোর্টের রায়ে চাকরি গেল সবার। 2016 সালের এসএসসির পুরো প্যানেলটাই বাতিল। 26,000 শিক্ষক ও শিক্ষাকর্মী চাকরিহারা। এতে অনেকেরই মাথায় বাজ পড়েছে। আমরা জানি না, আমার হয়তো সুইসাইড করতে হবে। আমার ছোট 3 বছরের বাচ্চা আছে, আমার পরিবার আছে। যোগ্য অযোগ্য সকলের চাকরি বাতিল। এর জন্য অনেকেই আঙুল তুলছেন সিবিআই এর দিকে। বলছেন সিবিআই যদি যোগ্য অযোগ্যর তালিকা সুপ্রিম কোর্টে দিতে পারত তাহলে যারা সৎ পথে চাকরি পেয়েছেন তাদের হয়তো এভাবে চাকরি যেত না। এইরকম একটা ব্যাপকভাবে তদন্তের পর সেন্ট্রালের একটা অথরিটি যে ইনভেস্টিগেশনটা করেছে, এটা কিন্তু রাজ্যের কোনো অথরিটি নয়, এটা সেন্ট্রালের অথরিটি। তাহলে তার তদন্তের খামতি থাকবেই বা কেন? তাহলে তো ভবিষ্যতে সিবিআই তদন্তের উপর ভিত্তি করে কোনো রায় আর হবে না। আমি সিবিআই উপর যদি ভরসা রাখতে না পারি তাহলে আমি কার উপর ভরসা রাখবো? 2016 সালে এসএসসি নিয়োগ দুর্নীতি মামলা। যারা চাকরি পেয়েছেন তাদের মধ্যে কে যোগ্য কে অযোগ্য তা নিয়ে প্রথম থেকেই বিতর্ক। এ নিয়ে দিশা দেখায় হাইকোর্ট। কিভাবে যোগ্য এবং অযোগ্য বাছাই করা সম্ভব তার পথ বাতলে দেয়। কলকাতা হাইকোর্টের রায় আপিল হয়েছে। কলকাতা হাইকোর্ট 3টে ক্যাটাগরি ভাগ করে দিয়েছে, নন লিস্টেড, আফটার এক্সপায়ারি অফ দ্য প্যানেল আর ওএমআর শিট। ফলে এই 3টে ক্যাটাগরির ক্যান্ডিডেট যারা চিহ্নিত টেন্টেড, সেই সংখ্যাটা ধরুন ওই 8,000 সামথিং হবে। হাইকোর্ট দিশা দেখালেও সুপ্রিম কোর্টে যোগ্য অযোগ্যর আলাদা করে তালিকা দিতে পারেনি সিবিআই। অর্থাৎ চালের মধ্যে কাঁকর আলাদা করা যায়নি। তাই শেষমেশ নিয়োগের পুরো প্যানেলটাই বাতিল। যারা টাকা দিয়ে চাকরি পেয়েছিলেন তাদের চাকরি তো গেলই, যারা তা করেননি বলে দাবি তাদেরও গেল। সমস্ত কিছু তথ্য প্রমাণ কোর্টের কাছে ছিল, কোর্ট ন্যায় বিচার দিতে পারত। এবং আমরা যেটা জানতাম, ভারতীয় বিচার ব্যবস্থায় হাজার অপরাধীর শাস্তি যদি মুকুব হয়ে গেল, একজন নিরপরাধীর যেন শাস্তি না হয়। আজকে কিন্তু সেটা ভুল প্রমাণ হয়ে গেল। নিউজ 18 বাংলা। সব একসাথে হয়ে গেল। কমিশনের দেওয়া তথ্যের ভিত্তিতেই যোগ্য অযোগ্য বাছাই। এসএসসি যোগ্য অযোগ্য ভাগ করতে পারেনি তা নয়, স্কুল সার্ভিস কমিশনের দেওয়া তথ্যে সন্তুষ্ট হতে পারেনি আদালত, দাবি শিক্ষামন্ত্রীর। মুখ্যমন্ত্রী যা বলেছেন সেই অনুযায়ী সর্বতোভাবে আমরা বঞ্চিত এবং যোগ্য যারা আছেন তাদের পাশে আমরা সর্বতোভাবে থাকব, মানবিকভাবে থাকব, রাজনৈতিকভাবেও থাকব। মুখ্যমন্ত্রী যে মানবিক বার্তা দিয়েছেন, আমি আবার বলছি, তার উপর সমস্ত শিক্ষককে বলবো ভরসা রাখুন। যে রায় বলছে যে টেন্টেড এবং আনটেন্টেড, সেটা তো এসএসসির দেওয়া তথ্য পরিসংখ্যান তার ভিত্তিতেই বলা হচ্ছে। তাহলে আপনারা যেটা বলছেন যে যোগ্য বা অযোগ্য এসএসসি ভাগ করতে পারেনি তা নয়, হয়তো বলতে পারেন তাতে কোর্ট সম্পূর্ণত কোর্ট সেটা বলেওছেন মাননীয় যে তারা সন্তুষ্ট হচ্ছেন না। যারা যোগ্য এবং বঞ্চিত তাদের একটা মানবিক দৃষ্টিভঙ্গি যাতে সব তরফ থেকে বেরোয়, আমি সেই আবেদনও এই সূত্রে করব। রিভিউ পিটিশন বা ইত্যাদি এই টেকনিক্যাল বা লিগাল প্রশ্নগুলো, এগুলো তো এসএসসির ব্যাপার। এসএসসি তার আইনি প্রক্রিয়া নিয়ে করবে। যদি আমাদের বিভাগের কাছে কোনো এই বিষয়ে তারা সাহায্য চায়, আমরা সেটা আইনি পরামর্শ তাদের নিশ্চয়ই দেব, তবে সেটা আইনি পরামর্শ নিয়ে দেব। আর সুপ্রিম কোর্টের নির্দেশ, সুপ্রিম কোর্টের রায়ের একদিন পর এসএসসি প্রেস কনফারেন্স করলো, সাংবাদিক বৈঠক করলো। এসএসসি চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার দাবি করলেন, আশ্বাস দিলেন যুদ্ধকালীন গতিতে নিয়োগ প্রক্রিয়া। এই যে প্রক্রিয়াটা হবে সেটাতে অনারেবল সুপ্রিম কোর্ট যারা হয়তো নট স্পেসিফিক্যালি টেন্টেড, যেটা উনি লিখেছে, তাদের প্রতি ফেয়ারনেসের কথা বজায় রেখে তাদের কিছু ছাড় দিয়ে নিয়োগ প্রক্রিয়ায় সুযোগ যাতে তারা পান সেটা দেখবার জন্য বলেছেন এবং সেটা আমাদের কমপ্লাই করতে হবে। অবশ্যই আমাদের আরও এই সপ্তাহান্তে আইনি পরামর্শ নিতে হবে। যদি সেটা আইনি পরামর্শটা আমাদের আইনজ্ঞের সঙ্গে কথা বলেই মিটে যায়, ভালো হতে পারে যে
মহামান্য আদালতের কাছেও একটা ক্ল্যারিফিকেশন চাইতে হতে পারে। মোট কথা লিগ্যাল ক্ল্যারিফিকেশন না নিয়ে পদক্ষেপ গ্রহণটা সেভাবে করতে পারবো না। আমরা প্রাথমিক প্রস্তুতি নিয়ে রাখছি, একটা মিটিংও করছিলাম আমাদের যারা আছেন সহকর্মী তাদের সঙ্গে, যে আমি বলেও রেখেছি যে তাদের একটা প্রস্তুত থাকতে হবে যে খুব দ্রুত, হয়তো 1 সপ্তাহের মধ্যে, হয়তো 2 সপ্তাহের মধ্যে একটা যুদ্ধকালীন পরিস্থিতিতে বেশ আগামী কিছুদিন কাজকর্ম করতে হবে। আরেক ক্ষেত্রে হাইকোর্টের রায় বহাল রেখেছে সুপ্রিম কোর্ট। সোমা দাস ক্যান্সার আক্রান্ত, হাইকোর্টের রায় বহাল রেখেই তার চাকরি বহাল থাকলো। ক্যান্সার আক্রান্ত, মানবিক দিক থেকে দেখে সুপ্রিম কোর্ট এই নির্দেশ। কিন্তু গতকালও দেখিয়েছি একজন ক্যান্সার আক্রান্ত, তার চাকরি গেছে। আজকেও দেখুন সোমনাথ মালো তিনিও ক্যান্সার আক্রান্ত, তারও চাকরি গেছে। গতকালই দেখিয়েছিলাম একজনের চাকরি যাওয়া, ক্যান্সার আক্রান্ত। শুধু সোমা দাসই কেন, সেই প্রশ্নই তো উঠছে। সরাসরি চলে যাব প্রতিনিধি রঞ্জিতের কাছে। রঞ্জিত, কতদিন ধরে চাকরি করছিলেন সোমনাথ? দেখো, 2016 সালে সোমনাথ মালো চাকরি পায় গ্রুপ সি পদে, এবং তিনি নদিয়ার বীরনগর হাই স্কুলের তিনি কর্মরত ছিলেন। এবং তার যেটা অভিযোগ রয়েছে যে চাকরি পাওয়ার পরে তিনি মারণ রোগে তিনি আক্রান্ত হন, এবং এই মুহূর্তে তার যে শারীরিক অবস্থা, সেক্ষেত্রে তার চিকিৎসা চালিয়ে যেতে প্রতি মাসে 15,000 টাকার প্রয়োজন হয়, এবং বাড়িতে তার স্ত্রী, সন্তান সহ তার বাবা মাও রয়েছে। এবং পুরো ঘটনার পরে এবং গতকাল সুপ্রিম কোর্টের রায়ের পরে তার অবস্থা একেবারেই শোচনীয় বলা যেতে পারে, কারণ তিনি এখন মানসিকভাবে তিনি ভেঙে পড়েছেন। তার যেটা বক্তব্য যে তিনি 2002 সালে তিনি ভারতের হয়ে তিনি খেলার জন্য অংশগ্রহণ করেছিলেন দক্ষিণ কোরিয়া, সেখানে গোল্ড মেডেল পেয়েছিলেন। তারপর থেকে তার জীবন থেমে থাকেনি। এবং 2016 সালে তিনি চাকরির পরীক্ষার প্রস্তুতি নিয়ে পরীক্ষায় বসেন, এবং সেই অনুযায়ী তিনি চাকরি পান। তারপর থেকে তার শরীরে মারণ রোগ বাসা বাঁধে। কিন্তু গতকালের যে রায়, সেই রায়ের পরে একেবারে ভেঙে পড়েছেন কিভাবে আগামী দিন তার চলবে, এবং তার যে চিকিৎসা বিষয়, সেই বিষয় নিয়ে তিনি কিন্তু একেবারে চিন্তিত হয়ে রয়েছেন। কিন্তু প্রশ্ন উঠছে যে তিনি ক্যান্সার আক্রান্ত, তার যেটা দাবি রয়েছে, এত গুণী একজন মানুষ, তার চাকরি থাকলো না, এবার ক্যান্সার আক্রান্ত, চালাবেন কি করে ক্যান্সারের চিকিৎসা? পরীক্ষায় বসি, পাস করার পর জয়েন করার পর এখন ওই চাকরিতে কেস হয়ে যায়, এবং এই নিয়ম অনুযায়ী আমি চাকরি পেয়েছি। আমি একজন ব্লাড ক্যান্সার পেশেন্ট, আমার মতো সোমা দাস বলে একজন আছেন, ওনারও ব্লাড ক্যান্সার, ওনারটা বহাল হলো, অথচ আমারটা বহাল রাখলেন না। তাই মুখ্যমন্ত্রীর কাছে আমার রিকোয়েস্ট, অনুরোধ, উনি যদি বিচারপতিদের সাথে একটু কথা বলে যদি আমার চাকরিটা বহাল রাখেন, তাহলে আমি আমার পরিবার নিয়ে, আমার মেয়েকে নিয়ে বেঁচে থাকতে পারবো। 2016 সালে চাকরি পাওয়ার আগে আমার শালি এলএনটিতে চাকরি করতো। তারপর যেইভাবে পরীক্ষা হয়, যেভাবে ধাপে ধাপে আমার স্বামী সেইভাবে পরীক্ষা দিয়েই চাকরি পায়। এখন আমার স্বামী শারীরিক প্রতিবন্ধী, তার উপরে আবার ক্যান্সার পেশেন্ট, ব্লাড ক্যান্সার পেশেন্ট। এবার আমার স্বামীকে প্রতি মাসে 9,000 টাকার উপরে ওষুধ কিনে খেতে হয়। এখন আমরা চাইছি যে সুপ্রিম কোর্ট যে আমাদের সোমা দাসের চাকরিটা রেখে দিয়েছেন, সেইভাবে যাতে আমার স্বামীর চাকরিটা যদি বহাল রাখেন, তাহলে আমাদের সংসারটা বেঁচে যাওয়ার হাত থেকে বেঁচে যায়।